সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা আমার কথা শুনছেন, আপনাদের সকলকে আমি কিছু ভবিষ্যৎবাণী করব আল কোরআনের বিভিন্ন আয়াতের গবেষণা অনুযায়ী। ডক্টর মোহাম্মদ ইউনুস এই জাতিকে কোথায় নিয়ে ঠেকাবে সেটি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলব। অতীতকালের ইতিহাস আমাদেরকে বলছে শেখ মুজিবুর রহমান তিনি এই জাতিকে নিয়ে কি চেয়েছিলেন আর কি না চেয়েছিলেন সেটি জাতি ভালো করেই তার বিভিন্ন ইতিহাস পক্ষে এবং বিপক্ষে সেগুলি পড়েছে এবং জেনেছে। জিয়াউর রহমান তিনি এ জাতিকে নিয়ে কি স্বপ্ন দেখেছিলেন সেটিও এদেশের মানুষ জেনেছে এবং পড়েছে। এরশাদ, খালেদা এবং হাসিনা তারাও এই জাতিকে নিয়ে কি স্বপ্ন দেখেছিল সেগুলিও জাতি জেনে নিয়েছে, দেখে নিয়েছে, আবার উপভোগও করেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন অনেক শিক্ষিত ব্যক্তি, তাতে কোনো সন্দেহ নেই। অনেক মেধা ওনার, তাতেও কোনো সন্দেহ নেই। ওনার যে বয়স, সেই বয়সে উনি এই দেশ অন্তত গড়ে দিবেন না। এর কারণ হলো, দেশ গড়তে গেলে, দেশ পরিচালনা করতে গেলে আপনি আমি যদি সৃষ্টিকর্তার প্ল্যানের বিপরীত চলে যাই, যে প্ল্যান তিনি তার সৃষ্টি জীবের জন্য, বিশেষ করে মানব সমাজের জন্য তৈরি করে রেখেছেন, সেই সংবিধান, সেই কনস্টিটিউশন এবং সেই জীবন পরিচালনার গ্রন্থকে বাদ দিয়ে যখন অন্য কোনো পন্থাকে এস্টাবলিশ করবেন, তখন আপনার আমার নিশ্চিত জানতে হবে যে অশান্তির পথে আবার আপনাকে আমাকে পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশি সেবা পার্টি ছোট্ট একটি পার্টি, সামান্য কিছু মানুষের সংযোগ রয়েছে, সম্পৃক্ত রয়েছে। কারণ এই পার্টি কোনোভাবেও আপনাকে টাকা দিবে না, এই পার্টি কোনোভাবেও অবৈধ পন্থায় টাকা খরচও করবে না। আর এই পার্টিটা আমার এই জন্য করা যে আমি এই দেশের খনিজ সম্পদের হকদার, এই দেশের খনিজ সম্পদের অর্থের ওপরে আমার অধিকার রয়েছে। তো আমি আমার অধিকারের কথা বলতে পারি, আমি আমার অধিকার নিয়ে লড়তে পারি, আমি আমার অধিকারকে জনগণকে জানিয়ে দিতে পারি। 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। এই আয়াতের প্রথম অংশে বলা হচ্ছে, তোমার কাছে খনিজ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে খনিজ সম্পদ এটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজের জন্য। তাই তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো এবং নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো। এই ফাঁকে আমি ছোট্ট একটি জিনিস আপনাদেরকে দেখাই। খনিজ সম্পদের অনেকগুলি ধরন আছে, তার ভিতরে একটি এখন আপনারা দেখুন, চারিদিকে বরফ,
যেখানে আপনারা তাকাবেন সেদিকেই বরফ। তো এইগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরণ করা, এগুলি সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো। এখন এই খনিজ সম্পদ এই বরফ আকারে আপনারা দেখতে পাচ্ছেন, এটি কয়েকদিন থাকবে, তারপরে আস্তে এগুলি আল্লাহ আবার অন্যভাবে কি করবেন, নিয়ে যাবেন। কিন্তু এই যে বরফ, এই যেভাবে আল্লাহ তাআলা এই জমিনে বিভিন্ন জায়গাতে তিনি বরফ পাঠান, এই বরফের কারণে এত বেশি ফলন হবে যেটি আপনি আমি কল্পনাও করতে পারবো না। আর আমাদের দেশে কিন্তু বরফ নেই। এর বিপরীত আমাদের দেশটি হচ্ছে ধান, নদী, খাল, এই তিনে বরিশাল ছোটবেলায় পড়েছিলেন। তো আমাদের দেশে নদীর দেশ, খালের দেশ, হাওর বাওরের দেশ। তো স্থানকাল পাত্রভেদে আল্লাহ তার এই পৃথিবীকে ভূস্বর্গ বানিয়ে ছেড়েছেন। এখন এই বরফ সবাই উপভোগ করছে, আবার কিছুদিন পরে থাকবে না। জমিতে এই বরফ আল্লাহ তাআলা দিয়ে এমনভাবে জমিকে উর্বর করে তোলেন যে জমিতে কোনো ধরনের পোকামাকড় থাকে না, সব মারা যায়। আবার ফলন এত বেশি বৃদ্ধি করেন যে মানব কল্যাণের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই বরফের বদৌলতে সবাইকে উপকৃত করেন, যার জন্য আমরা পৃথিবীর অনেক বরফময় দেশকে দেখতে পাই যেখানে বরফবারি হয়, বরফ হয়। এই বরফের কারণে সেই দেশগুলির কাছে, কোনো দেশের কাছে 7 বছরের খাবার মজুদ রয়েছে, কোনো দেশের কাছে 30 বছরের খাবারও মজুদ রয়েছে। কিন্তু আমাদের এই ছোট্ট একটি বাংলাদেশ, বারবার আমাদের দেশের সন্তানেরা রাস্তায় নামে, আমাদের দেশের মানুষেরা অধিকারের জন্য লড়াই করে। এই সব দেশগুলি এই ধরনের দৃশ্য কম দেখে। এমন কিছু দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন আমরা দেখতে পাই, যেমন ধরুন ইরান। সেখানে কোনো দলাদলি, মারামারি, কাটাকাটি নেই। সবাই শিয়া মুসলমান, তারা সবাই তাদের যে বিশেষ দেবতা রয়েছে, যাকে তারা তাদের ভাষায় হায়দারে কার্রার বলে, তাকেই মেনে চলে, যার জন্য তাদের মতবিরোধ কম। তাদের পাড়াপড়শি দেশগুলির সাথে তেমন কোনো সমস্যাও নেই। সেখানে যারা বসবাস করে তারা খাদ্যে স্বয়ংসম্পন্ন। আমাদের দেশের যে ভৌগোলিক মানচিত্র, আমাদের দেশের যে সমতল ভূমি, জলভূমি, স্থলভূমি, আবার পাহাড় এলাকা, তো এলাকা বিশেষ আমাদের দেশে দল রয়েছে, উপদল রয়েছে। আর ধর্মের ব্যাপারে আমাদের দেশে মুসলমানদের এত বেশি ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে, আবার অমুসলমানদের মাঝেও, যে তারা এই সব নিয়ে ব্যতিব্যস্ত। ফসল উৎপাদনে আমাদের দেশে এখন কিছু কিছু লোকেরা মনোযোগ দিয়েছে, সরকার কখনো মনোযোগ দেয় না। সরকার শুধু দেখায় খুব কৃষিতে ভর্তুকি দেওয়া হচ্ছে, কিন্তু এমন এমন লোকদের আমাদের দেশে কৃষি মন্ত্রী হতে আমরা দেখেছি যাদের সম্পর্ক কৃষি কাজের সাথে না। এখন আপনি আমি
এমন একজন ব্যক্তিকে পছন্দ করেছি যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আল্লাহ তাআলা শান্তির রাজ্যে অনেক সম্মানী, অনেক জ্ঞানী, পৃথিবীকে অনেক কিছু তিনি দিয়েছেন। কিন্তু এই দেশে উনি যদি কিছু দিতে চান, শুরুতে উনি যেভাবে কিছু কথা বলেছিলেন, আর আমি তার পক্ষে অনেকগুলি ভিডিও করেছি যেগুলি কখনো ডিলিট করা হবে না, তো ওনার কথাগুলি যখন শুনছিলাম তখন খুব ভাল লাগছিল। এবং তিনি প্রথমেই কি বললেন যে আমরা 18 কোটি মানুষের একটি পরিবার, সবাই সুবিচার পাবে, এটি তিনি বলেছিলেন। আদৌ সুবিচার পাচ্ছে কি পাচ্ছে না সেটি আমরা কিন্তু এখন দেখছি। বিশেষ করে যে সমস্ত ক্রিমিনাল এর পূর্বে সরকারের যুগে ছিল, যারা দেশটি লুটপাট করে শুধু নিজেরা খায়নি, তারা তাদের পরিবারের লোকদের পেট ভরার জন্য ভিন দেশেও পাঠিয়েছে। এই ক্রিমিনালদেরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু একটি প্রবাদ আমরা জানি, ফাঁসি হয় সবসময় মূলাচরের। তো মূলচোরের ফাঁসি সেটি আমাদের জাতি দেখেছে। আপনারা দেখছেন আদালত চত্বরে বড় বড় ক্রিমিনালদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, কারোর হাতে হাত কড়ি নেই, হাত কড়া লাগানো হচ্ছে না, পায়ে বেড়িও পরানো হচ্ছে না। আর এর জন্য ডক্টর আসিফ নজরুলের যে ভূমিকা আমরা দেখে চলেছি, সেটি জাতি এখন ওনাকে ঘৃণার চোখে দেখছে। কারণ এই নতুন বাংলাদেশ পাওয়ার পিছনে ওনারও অবদান আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের চারিপাশে অতীতের দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার, তাদের যে ছোবল এবং তাদের যে কালো ছায়া, সেটি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে ধরেছে এবং ঘিরে রেখেছে, তাতে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাতির ভাগ্য পরিবর্তন করতে পারবে না। এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ তিনি যে পথে হাঁটছেন এবং যাদের নিয়ে হাঁটছেন, ওনার লক্ষ্য যদি শুধু এদেশের সামান্য কিছু পুঁজিপতি এবং পুঁজিবাদীদের নিয়ে থাকে, আর 18 কোটি মানুষ যারা অতীতেও গরিব ছিল, 1947 সাল থেকে 1971 থেকে 2024, তো 53 বছর এই জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। কেন পারেনি? জাতি ইচ্ছা করলেও পারবে না। কারণ জাতির পরিচালক যারা, তাদের ইচ্ছা হতে হবে, তার সাথে জাতির ইচ্ছা হতে হবে। যার জন্য 13 নম্বর সূরা আর রদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করে না যে জাতির লোকেরা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে। বিএনপি মার্কা যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, আর পিএল বাল মার্কা মানে বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এই উভয় দল কিন্তু ডেমোক্রেসি মানে, গণতন্ত্র মানে। কিন্তু দুই দল 53 বছরে যখন যখন ক্ষমতায় গিয়েছে, এরা মেনেছে এবং করেছে সেটি যেটি এদের মন চেয়েছে। আর যে কনস্টিটিউশন এরা তৈরি করেছে, সেই কনস্টিটিউশনের কোনো কিছুই এরা মানেনি এবং জাতির ভাগ্য এরা পরিবর্তন করতে পারেনি। এরা এদের নিজেদের ভাগ্য পরিবর্তন করে নিয়েছে। তদরূপ এরশাদ, আবার অন্যান্য যারা রয়েছে, মঈনুদ্দিন বলেন, ফখরুদ্দিন বলেন, ভালো লোক যদি আপনি হন তাহলে দেশ ছাড়বেন কেন? আবার আপনি পালাতে পারেননি তাই আপনাকে ধরে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। এটি তো কি বলে উচিত না। আপনি ভালো মানুষ হলে আপনি দেশে থাকবেন, আপনি পালাবেন কেন? তো মনে রাখবেন, যাদের পালানোর অভ্যাস, এরা অন্তত এই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করে দেবে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের চারিপাশে এমনভাবে জাল বিছিয়ে দেওয়া হচ্ছে ভারতের রয়ের পক্ষ থেকে, এবং যারা
ভারতের রয়ের হয়ে আমাদের দেশে কাজ করে, উলামা লীগ বলেন, উলামা দল বলেন, ডেইলি স্টার বলেন, প্রথম আলো বলেন, আবার কিছু এমন সাংবাদিক রয়েছে, বিশেষ করে 37 জন সাংবাদিক যারা এই মুহূর্তে ভারতের হয়ে কোনো না কোনোভাবে কাজ করে চলেছে, মিডিয়া তাদের কাছে রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ভুল হলো যারা এই স্বাধীনতা এনে দেওয়ার পিছনে কাজ করে নিজেদের সময় ব্যয় করেছিলেন ভিন দেশে বসে, তার ভিতরে পিনাকি ভট্টাচার্য বলেন, তার ভিতরে কনক সরোয়ার বলেন, তার ভিতরে সাংবাদিক ইলিয়াস বলেন। তো এইভাবে একজন দুইজন তো না, অগণিত দেশপ্রেমিকরা যারা ভিন দেশে এখনো বসে আছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের সবচেয়ে বড় ভুল হলো এই যোগ্য লোকদেরকে ভিন দেশ থেকে এনে যোগ্যতার স্থানে তিনি এখনো বসাতে পারেননি। এর জন্য এই দেশটি ধীরে ধীরে ভারতের পেটে চলে যাচ্ছে। আবার আসিফ নজরুল টাইপের যারা তাদের পরিচিতদেরকে যেভাবে বিভিন্ন জায়গাতে বসাচ্ছেন, তাতে এই ছাত্র সমাজ এরা এখনো অবুঝ। আর জামাত শিবির যেভাবে কথা বলে চলেছে, বিএনপি যেভাবে কথা বলে চলেছে, তো মনে হয় যেন এই দেশটি এই দুটি পার্টির। আবার বাল পার্টির লোকেরা, বিএল বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ, যদিও আমাদের কিছু কিছু এলাকার ভাষায় বাল শব্দটি গালি। মনে রাখবেন, এরা আবার সজ্জিত হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনভাবে কিক মারবে যদি ইনি সচেতন না হন। আর যোগ্য ব্যক্তিদেরকে যদি এখনো ভিনদেশ থেকে এনে তাদের যোগ্য স্থানে না বসান, তাহলে এই দেশ খুব শীঘ্রই ভারতের পেটে আবার চলে যাবে। কারণ দেশের মানুষ রব্বানি সিস্টেমকে পছন্দ করে না। আর রব্বানি সিস্টেমকে পছন্দ করলেও যারা প্রয়োগ করবে তাদের ভিতরে মারামারি কামড়ি লেগেই আছে। যেমন উলামা লীগ, উলামা দল, আবার আমাদের দেশে যারা ধর্মের কথা বলে 118 জন প্লাস, আমি তাদের একটি লিস্ট জাতির সামনে তুলে ধরেছি, যারা নিজেরা ইসলাম সম্পর্কে জানে না, তবে তাদের নিজস্ব যে থট রয়েছে, যে মতবাদ রয়েছে, সেগুলি নিয়েই তারা মারামারি কামড়াকামড়ি করে। এরা বিশ্ব ইজতেমা নিয়েও বিভেদ নীতিতে বেটে গেছে। বায়তুল মুকাররমে এরাই রক্তক্ষয় যুদ্ধ করে দিয়েছে। এরাই এদেশের ধর্মের খোয়ারগুলি ইসলামের প্রতিষ্ঠান হিসেবে চালিয়ে যাচ্ছে, ধর্মের মাহফিলগুলিকে ইসলামের মাহফিল হিসেবে চালিয়ে যাচ্ছে। তদ্রূপ বিএনপি মার্কা যারা মুসলমান এবং বিএল বাল মার্কা যারা মুসলমান, এরা ডেমোক্রেসি নিয়ে কথা বলছে ঠিক আছে, কিন্তু এরা মানে না কেউ ডেমোক্রেসি। এরা মানে সেটি যারা এদের পরিচালনা করে, ওদের যে থট রয়েছে সেগুলি মানে। যেমন ইসলাম মানে না উলামা লীগ এবং উলামা দল, হেফাজত কিংবা তরিকত। এরা সেগুলি মানে যেগুলি এদের মন মতো এদের আসলাফ এবং আকাবিররা বলে গেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আস্তে আস্তে ফেলিওরদের কাতারে চলে যাচ্ছেন। যদি উনি ডাইরেকশন চেঞ্জ না করেন, যে কথা উনি বলেছিলেন যে আমি 18 কোটি মানুষের একটি পরিবার তৈরি করতে চাই, একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে চাই, কিন্তু যাদের নিয়ে উনি করে চলেছেন বা করতে যাচ্ছেন, তারা কেউ বাংলাদেশের সাথে প্রেম কখনো দেখায়নি। তারা কখনো বাংলাদেশকে ভালোই বাসেনি। তারা কখনো এই বাংলাদেশ এগিয়ে যাক সেটিও তাদের আমলে আমরা দেখতে পাইনি। এখন এই কথাগুলি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা ভালোবাসেন, আমিও ভালোবাসি, যদি ওনার কানে পৌঁছে দিতে পারেন অবশ্যই ভালো হবে। নইলে
এই দেশের ভবিষ্যৎ অনেক অন্ধকার। ভারতের যে সমস্ত ফিল্ম মানুষেরা দেখে, এই ফিল্ম কিন্তু এমনভাবে এরা তৈরি করে যে ফিল্মের এন্ড যখন কেউ দেখে তখন বুঝতে পারে, শুরুতে তো খুব আনন্দে থাকে, ফিল্মের এন্ডে যে অনেক ফিল্মের শেষে বেদনা দেখায়, অনেক ফিল্মের শেষে উদ্দেশ্যগুলি বলে। তো ভারত আমাদেরকে নিয়ে যেভাবে খেলছে, আমেরিকা আমাদেরকে নিয়ে যেভাবে খেলছে, তাতে আমরা কেউ ভারতপন্থী, কেউ আমেরিকানপন্থী, কিন্তু বাংলাদেশপন্থী আমরা কেউ না। আমি আমার নামের সাথে যশোরী লিখি, এর অর্থ হলো এই জায়গায় আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন এবং আমি অবশ্যই ধন্য যে আমি যশোরে জন্ম। সত্য কথাগুলি আমরা যদি সবাই একটু সামনের দিকে মানুষের কাতারে এসে বলা শুরু করি, তো মানুষ হয়তো বুঝবে। আমি আমার অধিকারের জন্য বাংলাদেশি সেবা পার্টি নিয়ে কথা বলি এবং আমি চাই এ জাতি নিজেদের অধিকার পাওয়ার জন্য বাংলাদেশি সেবা পার্টির সাথে দিক। সুযোগ হলেই 18 কোটি মানুষ এদেশের খনিজ সম্পদের অর্থের যে ভাগ সেটি পাবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার প্ল্যান। আর এই প্ল্যানের বিপক্ষে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য পদক্ষেপে চলে যান, অন্য পদক্ষেপ নেন, তো এই দেশ খুব শীঘ্রই আবার দোজখ হয়ে যাবে, যেমনটি বিগত 53 বছর ছিল। এই জাতিকে জানিয়ে দেওয়া উচিত, যেটি আমি মনে করি, সেটি হলো আমাদের দেশে 3টি জায়গা থেকে এই জাতির ভাগ্য নির্ধারণ করা হয়। আর সেই 3টি জায়গার ভিতরে একটি হচ্ছে ভারতের এমবাসি, ইন্ডিয়ান এমবাসি, আর একটি হচ্ছে আমেরিকান এমবাসি, আর একটি হচ্ছে আমাদের সংসদ। কিন্তু জাতি এই 3টি জায়গা থেকে কখনো গরিবরা পায়নি তাদের ন্যায্য অধিকার, পায়নি তারা তাদের সম্পূর্ণ স্বাধীনতা, ন্যূনতম স্বাধীনতাও পায়নি। তবে এই জাতি পেয়েছে। এই 3টি জায়গার 2টি জায়গা থেকে পিলখানার ঘটনা পেয়েছে, শ্যাপলা চত্বরের ঘটনা পেয়েছে, হলি আর্টিজেনের ঘটনা পেয়েছে, 7 মার্ডারের ঘটনা পেয়েছে, আবার 63টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণের ঘটনা পেয়েছে, গ্রেনেড হামলার ঘটনা পেয়েছে, ছাত্রদের বুকে গুলি করার ঘটনা। এগুলি সব এই ভারতের এমবাসি বলেন আর আমাদের দেশের সংসদ বলেন বা গণভবন বলেন, এই সব জায়গা থেকে পেয়েছে। আর আমেরিকা কখনো আমাদের দেশ আগে বাড়ুক, সমৃদ্ধে এগিয়ে যাক, সেটি ইচ্ছা করবে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলতে চাই, আল্লাহ তাআলার প্ল্যান মতে যদি এই দেশকে এগিয়ে না নিয়ে যাওয়া হয়, তো অচিরেই এই দেশের মানুষ আবার দোজখের যাতনাতে ভুগবে, যেমনটি অতীতে ভুগেছে। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে সময় দেওয়ার জন্য। বন্ধুরা, আমি জানি তোমরা অপেক্ষা করছিলে কখন আমি শক্তিটা বলবো। বাংলাদেশ, হ্যাঁ সেই দেশ, আমেরিকার কঠোর পরিশ্রমী মানুষেরা তোমাদের তৈরি পোশাক কিনে আমরা তোমাদের বড়লোক বানিয়েছি। আর তোমরা কি করলে? আমেরিকার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। দেখো, আমি সব জানি, তোমরাও জানো। শেখ হাসিনা, সেই মহিলা, তিনি কি করলেন? বছরের পর বছর ধরে ভারতের পুরনো ভাঙ্গারি গাড়ি কিনলেন, ট্রেন কিনলেন, লোকোমোটিভ কিনলেন। আর আমাদের বিখ্যাত আমেরিকান ফোর্ড, শেভরলেট, ক্যাডিলাক একটাও নিলেন না। বলো, এটা কি ঠিক? আমাদের গাড়িগুলো কি দোষ করেছিল? আর ট্রেন, আমাদের লোকোমোটিভ মানে বিশ্বসেরা, ট্যাক্সি, শক্তিশালী। কিন্তু না, হাসিনা মোদিকে খুশি করতে গিয়ে ভারতের রেলওয়ে স্ক্র্যাপ ডিপো থেকে আনলেন ভান্ডারি ট্রেন। এটা কি বুদ্ধিমান লোকের কাজ? আমি বলছি, এটা ছিল ভারতীয় এজেন্ডা। হাসিনা ভারতের জন্য কাজ করতেন, বাংলাদেশের জন্য নয়। এখন হাসিনা কোথায়? গা ঢাকা দিয়েছে, পালিয়ে গেছে। কিন্তু তার রেখে যাওয়া অর্থনৈতিক বৈষম্যের শাস্তি ভোগ করতে হচ্ছে নিরীহ বাংলাদেশিদের। এটা দুঃখজনক। এখন দেখো আমেরিকার কি ক্ষতি হয়েছে। আমরা হাজার হাজার কোটি ডলার দিয়েছি বাংলাদেশি পোশাক আমদানিতে, আর হাসিনা কি করেছে? বিনিময়ে ভারতীয় ভাঙ্গারি কিনেছে। আমি জানতে চাই, ভারত বাংলাদেশ থেকে কি কিনেছে? ভারত শুধু নিয়েছে, নিয়েছে, নিয়েছে। তাই আজ আমরা 37% শুল্ক বসিয়েছি। এটা ফেয়ার?
এটা জাস্টিস, কারণ আমেরিকা আর বোকা নয়। আমরা চাই আমেরিকান ইন্টারেস্ট সবার আগে আসো, আমেরিকা ফার্স্ট। আর বাংলাদেশ যদি চায় আমরা তাদের পোশাক কিনতে থাকি, তাহলে তারা আমেরিকার তৈরি জিনিস কিনবে, ফোর্ড কিনবে, বোয়িং কিনবে, আমেরিকান ট্রেন কিনবে, F-35 কিনবে। বুঝতেই পারছো আমি কি বলতে চাই। বাংলাদেশের জনগণ, আমি জানি তোমরা দারুণ মানুষ, তোমরা কঠোর পরিশ্রমী, তোমরা এটা ডিজার্ভ করো না, কিন্তু তোমাদের বিগত সরকার তারা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি বলছি তোমরা এর প্রতিবাদ করো, তোমাদের অর্থনীতি বাঁচাও, হাসিনার রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসো। আর যদি আমাদের সাথে ফেয়ার ট্রেড করতে চাও, তাহলে আমেরিকার প্রতি সুবিচার করো, নইলে এই শুল্ক থাকবে এবং আরও বাড়বে। আমি সবসময় সত্য বলি, আমি বাংলাদেশি জনগণের পাশে আছি, কিন্তু আমরা আর বোকা নই। আমেরিকা জিতবে, হ্যাঁ বাংলাদেশও জিতবে। নতুন রূপে বিশ্ববাসীর সামনে নিজেকে তুলে ধরতে যাচ্ছে বাংলাদেশ। 10 তারিখের পর থেকে বিশ্ব দেখবে সম্ভাবনাময়, ভরপুর, নতুন কৌশলে গড়া এক আধুনিক বাংলাদেশকে। বিশ্বের শীর্ষ ধনীদের বিনিয়োগে খুলে যাবে উন্নয়নের নতুন দুয়ার। কিন্তু কি সেই পরিবর্তন, কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সবসময় আমাদেরকে যেন বিশ্বের কাছে যেতে না হয়, বিশ্ব যেন আমাদের কাছে আসে। 4 মাস আগে ঠিক এভাবেই বলেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিশ্বের কাছে যাবে না, বিশ্বই বাংলাদেশের কাছে আসবে। সে কথারই যেন বাস্তব রূপ দেখতে পাচ্ছে বাংলাদেশ। এই সাহসী উচ্চারণের প্রমাণ রাখতে যাচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। 7 এপ্রিল থেকে 10 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলন কেবল বিনিয়োগ আকর্ষণের মঞ্চ নয়, বরং এটি বাংলাদেশের জন্য এক নতুন অর্থনৈতিক রূপান্তরের সূচনা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে অনুষ্ঠিত এই সামিটে অংশ নিচ্ছে বিশ্বের 50টি দেশের 2300 এর বেশি বিনিয়োগকারী, যাদের মধ্যে 550 জনেরও বেশি বিদেশি। চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর এবং জাপানের মতো অর্থনৈতিক পরাশক্তিগুলো থেকে এসেছে সর্বোচ্চ নিবন্ধন। এই সামিটের লক্ষ্য একাধিক: বাংলাদেশের অবারিত বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন এবং দীর্ঘমেয়াদী বৈশ্বিক বিনিয়োগ সংযোগ সৃষ্টি করা। এই সামিটে যে ব্যক্তিরা অংশ নিচ্ছেন তাদের নাম শুনলেই সম্মেলনের গুরুত্ব বোঝা যায়, কারণ এই সামিটে অংশ নিচ্ছে বিশ্বের বড় বড় সব প্রভাবশালী কোম্পানি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সামিটের শুরুতে 7 এপ্রিল দক্ষিণ কোরিয়ার 26 সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম, মিরসরাই ও কোরিয়ান ইপিজেড ঘুরে দেখবে। একই দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ সংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। 8 এপ্রিল বিনিয়োগকারীরা যাবেন নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে। দিন শেষে আয়োজিত হবে একটি বিশেষ নেটওয়ার্কিং অনুষ্ঠান। 9 এপ্রিল হবে সামিটের মূল অনুষ্ঠান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে শুরু হবে এই অংশ। একই দিনে অনুষ্ঠিত হবে তরুণ উদ্যোক্তা এক্সপো, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি এর নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক ব্রেকআউট সেশন এবং এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। এবং 10 এপ্রিল হবে বিভিন্ন খাতভিত্তিক ব্রেকআউট সেশন, ডিজিটাল অর্থনীতি, টেক্সটাইল, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং স্বাস্থ্যসেবা। এর পাশাপাশি থাকবে ম্যাচ মেকিং সেশন এবং সেরা বিনিয়োগ চর্চা নিয়ে রাউন্ড টেবিল বৈঠক। এই সামিটের মাধ্যমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি এবং স্মার্ট ডিজিটাল ইকোনমিতে বড় ধরনের ঢেউ তুলবে বলে আশা করছেন আয়োজকরা। শুধু তাই নয়, 9 এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করবে স্টারলিংক। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সামিটের অনুষ্ঠান সম্প্রচার করা হবে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। বিশ্বের নামীদামি কর্পোরেট নেতৃত্ব, রাষ্ট্রদূত, নীতি নির্ধারক এবং স্থানীয় উদ্যোক্তাদের একত্রিত করে এই সামিট শুধু বিনিয়োগ নয়, বরং ব্র্যান্ড বাংলাদেশ গঠনের একটি সিগন্যাল হিসেবে কাজ করবে। এই সামিট হবে একটি টাইমলাইন ভিত্তিক বিভাজক মুহূর্ত। 10 এপ্রিলের আগে একরকম বাংলাদেশ আর 10 এপ্রিলের পরে আরেক রকম। আশা করা হচ্ছে সামিট শেষে বদলে যাবে দেশের অর্থনৈতিক গল্প। শুরু হবে এক নতুন দিগন্তের, যেখানে বাংলাদেশ আর কেবল উন্নয়নশীল নয়, বরং বিনিয়োগের কেন্দ্রবিন্দু হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আরিফ হাসান, ATN নিউজ। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. জ্ঞান, প্রজ্ঞা, কূটনৈতিক চাল এবং স্পষ্টবাদিতা। ডক্টর ইউনূসের চীন সফর আগেই ভালো ছিলাম ট্যাগলাইন যেন বদলে দিয়েছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এমন একজন যার ব্যক্তিত্বের কাছে ধরাশায়ী রাজনীতির মাঠে বর্ষিয়ান খেলোয়াড় কিংবা রাঘব বোয়ালরা। অনেকে বলছেন দেশকে যেভাবে ঘুণের মতো খেয়ে ফেলেছে শেখ হাসিনা সরকার, সেখান থেকে 7 মাসেই বাউন্ডারি হাঁকিয়েছেন ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বাধীনতার শুভেচ্ছা পাঠিয়ে প্রমাণ দিয়েছেন এই নোবেল বিজয়ীর কূটনৈতিক প্রভাবের। আসন্ন বিমস্টেক সম্মেলনে মিয়ানমার সরকারও তার সঙ্গে বৈঠকের জন্য তোড়জোড় শুরু করেছে। যদি দ্বিপক্ষীয় বৈঠকটি সম্ভব হয়, তাহলে রোহিঙ্গাদের ফেরত নেওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বলে আশা কূটনীতিক মহলের।
কোনো লিখিত স্ক্রিপ্ট ছাড়াই রাউন্ড টেবিল বৈঠকে ইউনূসের সাবলীল বক্তব্য নজরে এসেছে নেটিজেনদের। অনেকে বলছেন ইউনূসই বাংলাদেশের এমন প্রথম রাষ্ট্রনেতা যিনি কোনো লিখিত স্ক্রিপ্ট ছাড়াই ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যাচ্ছেন। কোন বিষয়ে কথা বলতে হবে, কি কথা বলতে হবে, কোন বাক্যে জোর দিতে হবে, সব যেন তার মস্তিষ্কে গাঁথা। তার বক্তব্যের পুরোটা সময় মন্ত্রমুগ্ধের মতো শ্রোতা হয়েছিলেন উপস্থিত দর্শকরা। চীনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি কিংবা স্মারকসই, চারটিখানি কথা তো নয়। ডক্টর ইউনূসের মুখের কথার ভার হৃদয় ছোঁয়া না হলে চীনের মতো ক্ষুরধার ব্যবসায়ী দেশের মন গলানো অসম্ভব কাজ বলেও মনে করছেন অনেকে। এই কাজকে আরো সহজ করে তুলেছে চীন সরকারের সঙ্গে ইউনূসের পূর্ব পরিচিতি। প্রেস সচিবের মতে ডক্টর ইউনূস এর আগে হাইনান সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি জানেন ওরা কি চায়, কোথায় ওদের দুর্বলতা এবং বাংলাদেশ কোথায় শক্তিশালী। ইউনূস তার খেলার ছক এঁকেছেন সেদিক মাথায় রেখেই। বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টা কেবল চীনের প্রতিনিধিদেরই মুগ্ধ করেননি, বরং এই সফরে তার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশিদের মনেও স্থায়ী জায়গা করে নিয়েছেন। একজন অরাজনৈতিক ব্যক্তি হয়েও তিনি যেভাবে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেছেন, এটি তার বিচক্ষণতার প্রমাণ। একটি দেশের অর্থনীতি ঘুরিয়ে দিতে তার পরিকল্পনা নিখুঁত বলেও মন্তব্য করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায়ও ঝড় বইছে ইউনূস বন্দনার। এমন রাষ্ট্রনেতা বাংলাদেশ কেন আগে পায়নি সে আফসোস যেমন রয়েছে, অনেকে বলছেন আরো কিছু বছর এই নোবেল বিজয়ীকে পেলে বাংলাদেশ বদলে যাবে। কোনো দরিদ্র দেশ হিসেবে নয়, বিশ্ব বাংলাদেশকে চিনবে সফল দেশ হিসেবে। আর দেশের মানুষ বলছে এখন আর ন্যায় বিচার হলে কে বিচার পাবেন মানে বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে, আইনে বলা আছে আপনার বিচার? এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে। আইন একটা। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি, এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিছু দেয় না আপনারা। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা। আপনি যত কিছুই বলেন ওই একটা করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন। আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিন। জায়ান্টের কথা বলেছিলাম, 2 মহাশক্তি। এখন আর 2 মহাশক্তির কথা বলি একই সঙ্গে, 4 মহাশক্তি। আমাদের কি অপূর্ব সুযোগ, আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর, আমাদের উপকূলভূমি, সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল। এই একটা মস্ত বড় সুযোগ, পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা দিন ব্যবহার করতে জানিনি। এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না। এবং আমাদের উত্তরে হলো সে বিখ্যাত হিমালয় পর্বতমালা, যেখানে জমে আছে আমাদের যাবতীয় শক্তি। হাইড্রো পাওয়ার, কত শক্তি দরকার বাংলাদেশের, এখানে সব জমা আছে, হারিয়ে যাচ্ছে না, শুধু নেবার অপেক্ষায়। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা এই 40 মাইল বা যে দূরত্বটুকু 2 দেশের মধ্যে আছে, নেপাল আর বাংলাদেশের মধ্যে, ওটুকু অতিক্রম করা। বুঝছো না, ওরা এক পায়ে খাড়া, নেপাল বারে বারে বলছে আমাদের এটা নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য। মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। এটা সবার মঙ্গলের জন্য, কারো একজনের উপকার একজনের উপকার এরকম কিছু না। যদি আমরা সেই পথটা খুলে পাই, এখন সামান্য কিছু পেয়েছি, ওটাও কিছুই না, বড় আকারে যদি পাই, বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। আমরা মহা সৌভাগ্যবান এক জাতি, তার অবস্থানের কারণে। সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি না। এটা আমাদের কপালের দোষ, নাকি আমাদের চরিত্রের দোষ, না আমাদের চিন্তার দোষ? যদি হয়ে থাকে সেগুলো থেকে আমরা মুক্ত হই। আমরা তো তড়িৎ গতিতে এগিয়ে যেতে চাই। এটা একটা মহাশক্তিধর অর্থনীতি তৈরি হবে। আজকে কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত যে উপকূলভূমি, সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয়, মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি, তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব।
বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলা সাল গণনা শুরু হয়েছিল কৃষিকাজের সুবিধার জন্য, ফসলি সন হিসেবে। এখনো এদেশের কৃষকরা বাংলা তারিখের হিসেবেই বীজ বোনেন, ফসল তোলেন। বাংলা নববর্ষের এক অবিচ্ছেদ্য অংশ হালখাতা। এখনকার আধুনিক সময়েও এখনো এই হালখাতার ঐতিহ্যকে ধরে রেখেছেন বাংলাদেশের হাটে বাজারে, শহরে বন্দরে। নববর্ষের বৈশাখী মেলায় বাংলাদেশের জেলায় জেলায় উদ্যোক্তারা সারা দেশে ঐতিহ্যবাহী শীতল পাটি, মাটির হাঁড়ি পাতিল, খেলনা, হাত পাখা ইত্যাদি তৈরি করে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেন এই দিনকে উপলক্ষ করে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বছরের এই দিনটিতেই আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনে তুলে ধরতে। পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীও চৈত্র সংক্রান্তি ও নববর্ষে এবার বড় পরিসরে উৎসব উদযাপন করছে। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন, আজ সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তোলে। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি। নববর্ষ 1432 আমাদের সবার জন্য শুভ দিনের সূচনা করুক। নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক, এই কামনা করছি। সবাইকে আবারও আমার নববর্ষের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।